আফগানদের এত চেষ্টা, এত ইচ্ছা শক্তি, হার না মেনে লড়াই করার অদম্য জেদ, সব কিছুই বোধহয় শেষমেশ ম্লান হয়ে গেল ওই প্রকৃতির কাছে গিয়ে। না হলে বৃষ্টি এসে যদি অস্ট্রেলিয়া আফগানিস্তানের ম্যাচটা বাগড়া না দিত, তাহলে তো ডেফিনেটলি আফগানরা মানে ম্যাচে বেশ ভালোভাবে লড়াই করে তারা আবার কামব্যাক করলেও করতে পারতো। কারণ মানে মানে লড়াই করার জন্য তারা কিন্তু সব রকমের পুঁজি ওই জায়গায় রেডি করেই রেখেছিল। মাঝে কিছুটা সময় একটু তাদের খারাপ গেছিল, কিন্তু ডেফিনেটলি তারা কিন্তু মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অস্ট্রেলিয়াকে কিন্তু আবার চোখ রাঙাতেও পারতো। তো অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে টস জিতেছিলেন আফগানিস্তানের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি। জিতে ঠিক তিনি ওই আগের দিনের মতোই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ওই জায়গায় আফগানিস্তানের ওপেনার ওই রহমানুল্লাহ গুরবাজের উইকেটটা শুরুতেই হারিয়ে ফেলে এদিন। মানে ওই একটা স্পেন্সার জনসনের ইনসুইং ইয়র্কারে তিনি বোল্ড হয়ে যান। পরপর 3 ম্যাচে গুরবাজ এই নিয়ে ফেল করলেন। তো এরপর অপরদিকে ওই মানে তাদের আরেক ওপেনার ইব্রাহিম জাদরান আর 3 নম্বরে ব্যাটিং করতে আসা সেদিকুল্লা আতালের মধ্যে একটা বেশ পার্টনারশিপ গড়ে ওঠে 67 রানের। এদের দুজনের জুটিটা কিন্তু ওই জায়গায় মানে প্রথম পাওয়ার প্লেতে আফগানিস্তানের উঠে যায়, মানে এদের দুজনের সৌজন্যে 54টা রান। তারপর 70 রানের মাথায় এদের পার্টনারশিপটা ভাঙন ধরে। ওই আগের ম্যাচে 177 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে ইব্রাহিম জাদরান। এদিন ওই অ্যাডাম জ্যাম্পার একটা অনেকটা আউটসাইড দিয়ে অফস্টাম্প ডেলিভারিতে কাট করতে গিয়ে তিনি ওই জায়গায় পয়েন্ট ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান 22টা রান করে। তো ওই জায়গায় দ্বিতীয় উইকেট চলে যায় আফগানিস্তানে। এরপর তৃতীয় উইকেটেও পার্টনারশিপটাও খুব বেশিক্ষণ হয়নি। রহমত শাহ ওই ম্যাক্সওয়েলকে ওই ওভারটা একটা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই, কিন্তু তারপর ওই ওভারেই মানে 2 বল পরই ওই ম্যাক্সওয়েলকে ওই একটা মিড উইকেট দিয়ে বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় ক্যাচ আউট হয়ে তিনি আউট হয়ে যান। তো 12টা রান তিনি করে গেছেন। তখন আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 91। এরপর চতুর্থ উইকেটে তাদের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি আর উইকেটে আগে থেকে সেট হয়ে যাওয়া সেদিকুল্লাহ আতালের মধ্যে একটা 68 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার হাত ধরেই মানে আফগানিস্তান এই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করে বেশ ভালো একটা কমফোর্টেবল জায়গায় চলে গেছিল আফগানিস্তান। সেদিকুল্লাহ আতাল আইসিসি ইভেন্টে নিজের প্রথম 50টা ওই দিন কমপ্লিট করে নিয়েছিলেন। তো যখন ওই 32 নম্বর ওভার রানিং চলছিল তখন আফগানিস্তানের স্কোরটা ছিল 3 উইকেটে 159, কিন্তু ওই জায়গায় সেদিকুল্লাহ আতালের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেন ওই জায়গায় ওই স্পেন্সার জনসন। তো তো মানে সেদিকুল্লাহ আতাল করলেন এদিন 85 রান। তো ওই জায়গায় মানে 4 নম্বর উইকেট যখন পড়ে গেল আফগানিস্তানের, তারপর এরপর হঠাৎ করি অল অফ আ সাডেন ওই জায়গা থেকে তারা মানে 40 ওভার শেষে আফগানিস্তানের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 199। মানে মাঝের এই 40টা রানের মধ্যে তারা চারটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। মানে বলতে পারেন আফগানিস্তানের পুরো ব্যাটিং লাইন আপের ওই মিডিল অর্ডারটাই ভেঙে পড়ে যায়, যার মধ্যে ছিল মোহাম্মদ নবীর উইকেট, গুলবাদিন নাইবের উইকেট, তাদের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদির উইকেট বা সেদিকুল্লাহ আতালের উইকেট। খুব গুরুত্বপূর্ণ কিছু উইকেট তারা ওই জায়গায় হারিয়ে ফেললো। তো যার ফলে শেষ 10 ওভার মানে ডেথ ওভারে ঢোকার আগেই আফগানিস্তান 7টা উইকেট হারিয়ে ফেলে। এরপর লড়াইটা আবার নতুন করে শুরু করে ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া আজমাতুল্লাহ ওমরজাই আর রাশিদ খানের একটা পার্টনারশিপ। ওই জায়গায় অষ্টম উইকেটে তারা মানে দাঁতে দাঁত চেপে লড়াই করে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে 36 রানের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলে। মানে রাশিদ খানও এক পাশ থেকে বেশ ভালোই আর কি তিনি চেষ্টা করছিলেন, তিনি যতটা চেষ্টা করছিলেন ওই আজমাতুল্লাহ ওমরজাইকে সাপোর্ট করতে। আর ওমরজাই তো বলতে গেলে উইকেটের এক পাশ থেকে তিনি মানে বিস্ফোরক একটা ইনিংস খেললেন এদিন। 67 রানে তিনি করেছেন 63টা বল খেলে 5টা ছক্কা তিনি মেরেছেন। তো এই জায়গায় আর কি রাশিদ খান যখন আউট হয়ে গেলেন তখন আফগানিস্তানের স্কোরটা ছিল 8 উইকেটে 235। তখনও হাতে কিন্তু বেশ কয়েকটা ওভার বাকি রয়েছে, কিন্তু ওই জায়গা থেকেও আর কি কোনো রকম ভুল করলেন নাই আজমাতুল্লাহ ওমরজাই। তিনি তারপর ওই পরের উইকেটে আসা নূর আহমেদকে সাথে নিয়ে আবার একটা 37 রানের পার্টনারশিপ গড়ে তুললেন। এই 37টা রানের মধ্যে একাই 29টা রান করেছেন এই ওমরজাই। তিনি ওই জায়গায় অস্ট্রেলিয়ার পেস বোলারদেরকে পার্টিকুলারলি শেষের দিকে গিয়ে একবারে মানে ছিনিমিনি খেললেন, জাস্ট একেবারে ও তাদের উপর দিয়ে রোলার কোস্টার চালিয়ে মানে আফগানিস্তানের যেখানে বললাম 7 উইকেটে 199 হয়ে গেছিল ওই স্কোরটাকেই তিনি নিয়ে চলে যান 273-এ। মানে বলতে পারেন আফগানিস্তান যেখানে একসময় মনে হচ্ছিল 220 থেকে 30-এর মধ্যেই অল আউট হয়ে যাবে, সেখান থেকেই তারা বাড়তি 30 থেকে 40টা রান আরও অ্যাড করে ফেলে। আর মূল সৌজন্যেই রয়েছে এই আজমাতুল্লাহ ওমরজাই। তিনি শেষের দিকে গিয়ে আউট হয়ে গেল। এরপর ওই আফগানিস্তানের ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে ওই জায়গায় আর কি শেষ ব্যাটার আউট হয়ে যায়। তো যার ফলে আফগানিস্তান ওই জায়গায় অল আউট হয়ে যায় 273 রানে। মানে খুব ভালো একটা স্কোরই তারা তুলেছে, যে জায়গা থেকে আর কি তারা ওই জায়গায় রিকভার করেছে। ওই 200 রানের আগেই যেখানে 7 উইকেট চলে গেছিলো, তো এই জায়গা থেকে আর কি 250+ রান মানে 273 বেশ একটা ফাইটিং স্কোর বলাই চলে। আর অস্ট্রেলিয়া কিন্তু তাদের ইনিংসে মানে বেশ কিছু মানে ইজি রান আউটের চান্স মিস করেছে, বা বলতে পারেন অনেকগুলো তারা ক্যাচও ওই জায়গায় ড্রপ করেছে। মানে মূলত মানে আফগানিস্তানের এই বড় রানটা তোলার জন্য অস্ট্রেলিয়ার খারাপ ফিল্ডিংটাও কিছুটা দায়ী ছিল বলতে পারেন। তো যাই হোক, এরপর এই রান চেস করতে নেমে অস্ট্রেলিয়ার মানে 2 ওপেনার ট্রাভিস হেড আর ম্যাথিউ শট শুরু থেকে তারাও একেবারে তাণ্ডব চালিয়ে খেলতে থাকেন। প্রচণ্ড বিস্ফোরক গতিতে ব্যাটিং করতে থাকে তারা। ওই জায়গায় 4.5 ওভারের মধ্যেই 44টা রান তুলে ফেলে। ম্যাথিউ শট একটা ছক্কাও মেরে দিয়েছিলেন মিড উইকেট দিয়ে, কিন্তু এরপর ওই মানে আজমাতুল্লাহ ওমরজাই তিনি অ্যাটাকে এসে তুলে নেন ওই ম্যাথিউ শর্টের উইকেটটা। মানে আফগানিস্তানের ফিল্ডিংটা আমি বলবো এদিন একেবারেই আর কি যাচ্ছে তাই হয়েছে অস্ট্রেলিয়া যতক্ষণ আর কি ব্যাটিং করেছে। ট্রাভিসের যখন 19 রানে ব্যাটিং করছিলেন তখন ওই মিড অনে ফিল্ডিং করা রাশিদ খান তার মানে ক্যাচের একটা খুব ইজি চান্স তিনি ফেলে দিয়েছিলেন। এছাড়া ম্যাথিউ শট যে বলটা আউট হয়েছেন তার ঠিক 2 বল আগেই তিনি মিড উইকেট দিয়ে একটা বড় শট খেলতে গেছিলেন, কিন্তু ওই জোনে যে ফিল্ডার ফিল্ডিং করছিল তিনিও একটা ইজি চান্স ড্রপ করে দেন।
তো যাই হোক আর কি ম্যাথিউ শট এরপর আর ম্যাথিউ শটের ইনিংসটা এরপর আর খুব বেশি লম্বা হয়নি, ঠিক তার 2 বলের মধ্যেই আজমাতুল্লাহ ওমরজাই তার উইকেটটা তুলে নিয়েছিলেন। তো 20 রান করে ম্যাথিউ শটকে প্যাভিলিয়নে ফিরতে হলো, আর অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেল 1 উইকেটে 44। এরপর স্টিভ স্মিথ আর ওই আরেক ওপেনার ট্রাভিস হেডের মধ্যে একটা 65 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটা মূলত বলতে গেলে মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠছিল আফগানিস্তানের জন্য। মানে আফগানিস্তানের ফিল্ডাররাও কিন্তু এদিন শুরুর থেকে বেশ গা ছাড়া মনোভাব দিয়ে খেলছিলেন, বোঝাই যাচ্ছিল। তারা ক্যাচ ড্রপ করেছেন, ইজি কিছু ফিল্ডিংয়ের চান্স মিস করেছেন, আর যার পুরো সুযোগটা একেবারে দুহাত ভরে কাজেই লাগিয়েছিল এই ট্রাভিসের যে কীরকম ভয়ঙ্কর বিস্ফোরক ইনিংস খেলতে পারেন, যে কীরকম বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন, সেটা তো আমরা সবাই জানি। আর তার উপর তাকে যখন চান্স দেওয়া হবে, তিনি তো সেই চান্সটা একেবারে দুহাত ভরে কাজে লাগাবেন। তো ওই আর কি সুযোগটা কাজে লাগিয়ে তিনি মাত্র 34 বলে নিজের 50টা কমপ্লিট করলেন। আর অপর দিক থেকে স্টিভ স্মিথও আর কি মানে এদিন মানে একদম ইনিংসের শুরু থেকেই তিনি বেশ ভালো টাচে রয়েছেন, সেটা বোঝাই যাচ্ছিল তার ওই শর্ট নেগোশিয়েটগুলো দেখে। তো এই জুটিটার হাত ধরে অস্ট্রেলিয়া প্রথম পাওয়ার প্লেতে মানে মাত্র 10 ওভারে তারা ওই জায়গায় 90টা রান তুলে ফেলে। এরপর মোহাম্মদ নবী এসে মানে রানটা কিছুটা চেক দিল, তারপর আর কি যখন মানে বৃষ্টি এসে খেলাটায় বাগড়া দিল, তখন মানে 13 ওভার হতে আর 1 বল বাকি, মানে 12.5 ওভারে অস্ট্রেলিয়া স্কোরটা 1 উইকেটে 109। এই অবস্থায় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ওই যে বৃষ্টিটা নামলো, বৃষ্টিটা কিন্তু খুব বেশিক্ষণ স্টে করেনি, ওই 40-45 মিনিট মতো বৃষ্টি পড়েছিল। কিন্তু মাঠের ড্রেনেজ সিস্টেমের এতটাই খারাপ অবস্থা ছিল, ইভেন মাঠটাকে পুরো ঢেকে ফেলার মতো পুরো কভারও ওই স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে ছিল না। তো সব কিছু মিলিয়ে ওই জায়গায় আর কি অনেক মানে অপেক্ষা করা হয়েছিল, গ্রাউন্ড স্টাফেরাও তাদের আর কি সামর্থ্য মতো আর কি যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু সব কিছু মিলিয়ে আর কি খেলা স্টার্ট করা গেল না। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই বৃষ্টি বিঘ্নিত ভেস্তে যাওয়া আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে মানে এই দিন অনেকগুলো আর কি পয়েন্টই ছিল, যদি আর কি ম্যাচের রেজাল্টটা আলটিমেটলি আসতো, তাহলে অনেকগুলো আর কি কারণ বা অনেকগুলো আর কি ঘটনাকেই টার্নিং পয়েন্ট হিসেবে আমি তুলে ধরতেই পারতাম। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই মানে আফগানিস্তান অস্ট্রেলিয়া এই ভেস্তে যাওয়া ম্যাচটা মানে পুরোপুরি বলতে গেলে বৃষ্টিতে ওয়াশ আউট হয়ে যাওয়া ম্যাচটার টার্নিং পয়েন্ট হচ্ছে এই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পুয়ার ড্রেনেজ সিস্টেম, মানে খারাপ আর কি নিকাশি ব্যবস্থা, আর তাদের ওই মাঠ ঢেকে ফেলার জন্য যথেষ্ট আর কি পর্যাপ্ত পরিমাণে কাভার না থাকা। এটাই আমার কাছে মনে হয় এই আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট, যে কারণে ম্যাচের রেজাল্টটা এলো না। আর বলতে গেলে আফগানিস্তানও খুব ভালো একটা আশা জাগিয়েও তারা ওই জায়গায় সেমিফাইনাল খেলার স্বপ্নটা কার্যত হারিয়েই ফেললো বলা চলে। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?